কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে যেই জড়িত আনা হবে আইনের আওতায়। চিহ্নিত অনেকে, আটক ৪৩। জাতীয় নির্বাচনের আগে সাম্প্রদায়িক অপশক্তি নাশকতার চেষ্টা করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি বলল, সবই করছে সরকার, উদ্দেশ্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়া। পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে ১২০ স্কুলের শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেবে জাপান। বিহিত পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা। ১০৮টি নীলপদ্মে দেবীর আরাধনা, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাসনিন আহসান। কুমিল্লায় সহিংসতার পেছনে একটি মহল জড়িত বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থ হাসিলের জন্য এই ঘটনা ঘটিয়েছে একটি গোষ্ঠী। সিসিটিভির ফুটেজ দেখে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। জেলা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। থমথমে পরিবেশ, রাস্তায় দু একজন লোকের আনাগোনা। এ চিত্র কুমিল্লা শহরের। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিকে টহল দিতে দেখা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির শহরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান এলাকাবাসী। একটি মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তারা। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে। বিগত দিনে এরকম কোনো ইতিহাস নাই আমাদের দেশে। দলীয়ভাবে একটা অঘটন ঘটনার জন্য এটা অন্য একজন ব্যক্তিগতভাবে তারা নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। শিক্ষা শান্তি সুনীতির কুমিল্লা, আমরা কুমিল্লাতে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। তাদেরকে দ্রুত বিচারে আওতায় আনি আমরা এর সুষ্ঠু বিচার করার জন্য দাবি জানাচ্ছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আর ধর্মীয় উস্কানি সৃষ্টি করে নাশকতার পেছনে জড়িতরা কেউ ছাড় পাবে না বলে জানালেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ আবদুল্লাহ। আশেপাশে যে সিসিটিভি ছিল সেগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। এই বিষয়টাকে কেন্দ্র করে যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দেশ বিরোধী চক্রান্ত বাস্তবায়ন করবার জন্য কোনো একটি নির্দিষ্ট পক্ষ এখানে ষড়যন্ত্রমূলকভাবে পবিত্র কোরআনকে সামনে এনে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। যে বা যারাই যে উদ্দেশ্যেই এই অপকর্মটি সাধন করে থাকুক, তার বিরুদ্ধে দেশের আইনানুগ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরে ধর্ম অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, কুমিল্লা। উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহল কুমিল্লায় সহিংসতা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ ঘটনায় জড়িতদের অনেককেই চিহ্নিত করা হয়েছে বলে বলেন তিনি। আমরা মনে করছি এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহল, কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর কর্ম। এটা কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে সবাইকে শনাক্ত করে তাদেরকে আমরা মনে করছি আমরা খুব শীঘ্রই তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। আমরা সেই জায়গায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমরা তাদেরকে যারাই করেছেন তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নেব। জাতীয় নির্বাচন সামনে রেখেই সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লা সহ সারা দেশে সহিংসতা করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করে একথা বলেন। এদিকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরে এসে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে, আর তাই সাম্প্রদায়িক শক্তির গাত্রদাহ হচ্ছে। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে সরকার। অন্যদিকে আলাদা এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তি নষ্ট করতেই একটি শক্তি অপচেষ্টা চালাচ্ছে। একটি মহল যারা সবসময় এই দুষ্কর্মের সাথে যুক্ত, সেই মহলেই এই ঘটনাটি ঘটিয়েছে। পুলিশের তদন্তকারী সংস্থাগুলোর তদন্তে অনেকগুলো সংস্থা তদন্ত করছে, তদন্তকারী সংস্থাগুলোর তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এবারই প্রথম জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা যে মন্দির হামলা, হিন্দুদের বাড়িঘরে হামলা, এ ধরনের ঘটনা ঘটেছে। এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ক্ষমতাসীনরাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপির মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবারই এমন সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিতে ব্যবহার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু প্রতিবারই ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় অভিযুক্তরা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ তৎপর হলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নাশকতাকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। এছাড়া ফৌজদারি অপরাধের বিচার না হওয়ায় একই ঘটনা বারবার ঘটার অন্যতম কারণ বলে মনে করেন তারা। কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শহর জুড়ে। বেশ কয়েকটি ফেসবুক পেজে পরিকল্পিতভাবে ঘটনার লাইভ আর শেয়ার ছড়িয়ে দেওয়া হয়, আর এসব পোস্টের ভাষা যে উস্কানিমূলক তা বুঝতে বোদ্ধা হতে হয় না। এখন প্রশ্ন হলো, এই সময়টাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব ফেসবুক পোস্ট নিয়ন্ত্রণে রাখা যেত কিনা। অতীত অভিজ্ঞতা বলছে, দু একটি ঘটনা ছাড়া এ ধরনের পরিস্থিতিতে অধিকাংশ ক্ষেত্রে উস্কে দেয়া এসব পেজের এডমিনরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরেই। এসব মাধ্যমে এখনও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি বিটিআরসি কিংবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ফেসবুক মনিটরিং এর জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা করে এখন ইউনিট আছে। ফেসবুককে জবাবদিহিতার একটা জায়গায় আনতে হবে, সেটা হচ্ছে কোনো রকম ঘৃণা বিদ্বেষমূলক কোনো কিছু ফেসবুকে প্রচার করা যাবে না। আবার রামু, নাসিরনগর কিংবা বোরহানুদ্দিনের ঘটনার দিকে তাকালেই বোঝা যায়, এসব ক্ষেত্রে সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক তকমা লাগিয়ে ব্যবহার করেছে যে যার সুবিধা মতো। অথচ এসব ঘটনা ফৌজদারি অপরাধ হিসেবেই সার্বজনীন বিবেচনা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই ঘটনাগুলো বিচার বিভাগীয় তদন্ত দরকার। বারবার একই ঘটনা ঘটছে, রামুর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, নাসিরনগরের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে, রংপুরের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সেই জন্য এগুলো বন্ধ করতে গেলে বিচার বিভাগীয় তদন্ত করা দরকার। কোন রাজনীতি এই ঘটনাগুলো ঘটাচ্ছে, সেই রাজনীতিটাকে শনাক্ত করা দরকার। সাম্প্রদায়িক না রাজনৈতিক, এই ভেদাভেদের মধ্যে গত 20 বছরের উদাহরণ দিচ্ছি আমি, সেখানে আমরা আটকে আছি। এটা হোক রাজনৈতিক, হোক সাম্প্রদায়িক, যেটাই হোক, এটা মূলত একটা ক্রিমিনাল অফেন্স। এইটা ধরেই যদি আমরা অন্তত বিচারটা নিশ্চিত করতে পারি, তাহলেও কিন্তু অনেকখানি বন্ধ করা যেত। কোনো দায়িত্বশীল হিন্দু কিংবা মুসলিম এ ধরনের কাজ করতে পারে না বলেও মনে করেন বিশ্লেষকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে প্রগতিশীল নাগরিক সমাজের ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখানে মানববন্ধন হয়। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা কুমিল্লায় সংঘাত সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে, সে ব্যাপারে সরকার সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পরীক্ষামূলকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের শিশুরা।
পরীক্ষামূলক এই কার্যক্রমে মানিকগঞ্জের কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 120 শিশুকে দেয়া হয় ফাইজার বায়োএনটেকের করোনা টিকা। বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে 2 সপ্তাহের মধ্যেই সারা দেশের শিশুরা আসবে এই কার্যক্রমের আওতায়। এদিকে টিকা দিতে পেরে ছোটদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। আশরাফুল ইসলামের ক্যামেরায় ছিলেন রাশেদ বাপ্পির রিপোর্ট। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। স্বপ্নপূরণ হলো ক্ষুদে শিক্ষার্থীদের, সম্মান মিলল টিকা গ্রহণকারী নাগরিকের। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী প্রায় 120টি শিশুর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার বায়োএনটেকের করোনা টিকা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্ষুদে শিক্ষার্থীর দল। প্রস্তুত ছিল বিশ্রাম কেন্দ্র, সতর্ক ছিলেন চিকিৎসকদের বিশেষ দল। টিকা নেয়ার পর কিছু সময় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় শিশুদের। তবে কারো মধ্যেই দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া, বরং টিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজকে প্রথম শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে আর আমরা টিকা পাচ্ছি, তো এর জন্য খুবই ভালো লাগছে। আমরা বড়রা তো সবাই টিকে দিয়েছি, তো আমাদের ছোট যারা আমাদের বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে আমরা খুব শঙ্কায় ছিলাম। তো সরকারকে ধন্যবাদ যে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। প্রথম দিন টিকা নেওয়া শিক্ষার্থীদের 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর সারা দেশে বড় পরিসরে শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রাথমিকভাবে 30 লাখ শিশুকে দেয়া হবে ফাইজারের টিকা। আমরা সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব এবং ঢাকা শহরে একটা বড় অনুষ্ঠানের মাধ্যমেও আমরা টিকা কর্মসূচি শুরু হয়ে যাবে। আমরা প্রাথমিকভাবে প্রায় 30 লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দিব। দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় 5,37,00,000 মানুষ। এর মধ্যে অন্তত 1 ডোজ টিকা পেয়েছেন 3,72 লাখেরও বেশি, আর 2 ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা প্রায় 1 কোটি, যদিও নিবন্ধন করেও টিকা পাওয়ার অপেক্ষায় 1,64 লাখেরও বেশি মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার 1 মাসের মাথায় 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সন্তানদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা যেমন দূর হবে, ঠিক তেমনি ফের বন্ধের শঙ্কামুক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে টিকা নিলেও বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। কোভ্যাক্সের আওতায় নভেম্বরে বাংলাদেশকে করোনার টিকা দেবে জাপান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি একথা জানান। তিনি বলেন, করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি প্রশংসনীয়। সারা বিশ্বে প্রতিনিয়ত টিকার চাহিদা বাড়ছে। কোভ্যাক্সের মাধ্যমে নভেম্বর মাসে আমরা হয়তো আরো কিছু টিকা দিতে পারবো বাংলাদেশকে। গত বছর বাংলাদেশকে $330 মিলিয়ন বাজেট সহযোগিতা দিয়েছে জাপান। করোনায় আইসিইউ সহ নানা সহযোগিতা দেওয়ার কথা ভাবছে জাপান। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে চলছে নানা আনুষ্ঠানিকতা। বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। 108টি নীলপদ্মে করা হয় দেবীর আরাধনা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা। বৃহস্পতিবার মহানবমীর সকাল থেকেই রাজধানীর মণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে ঢাক ঢোল আর উলুধ্বনিতে। সনাতন ধর্মীয় রীতি মেনে পালিত হয় মহানবমীর কল্পরম্ভ ও বিহিত পূজা। পুরাণ মতে রামচন্দ্র লঙ্কা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে 109টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন। তাই দুর্গাপূজার মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীলপদ্ম দিয়ে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। যজ্ঞ করা হয় 108টি নিখুঁত বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে। 108টি নীলপদ্ম ফুল দিয়ে মায়ের সংকল্প করা হয়েছে আজকে নবমীর দিনে আশীর্বাদটুকু দিয়ে যাবে, এই প্রার্থনায় আজকে আমাদের নবমী পূজা সমাপন করলাম। দুর্গাপূজার নবমী তিথির পরদিন দেবীকে বিসর্জন করা হয়, তাই ভক্তরা মণ্ডপ থেকে মণ্ডপে ছুটছেন ঠাকুর দর্শনে। আমরা যেন মায়ের চরণে আশীর্বাদ নিয়ে সবাই একসাথে একযোগে আমাদের আনন্দ অনুষ্ঠানগুলি উদযাপন করতে পারি
আমরা মায়ের কাছে এই প্রার্থনা করি করোনা না থাকে আর আমরা যেন ঠিকঠাক মতো এনজয় করতে পারি, এটাই দেবীর কাছে প্রার্থনা করি। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। এখানে এসে অঞ্জলি দিয়েছি, ঠাকুর দেখেছি। দেবী দুর্গা সকল অশুভ শক্তির বিনাশ করে কৈলাসে ফিরবেন বলে বিশ্বাস ভক্তদের। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর থেকে নলকার মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চালক ও যাত্রীরা জানান, মহাসড়কের ক্ষতিগ্রস্ত নলকা ব্রিজ মেরামতের কাজ চলায় যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে। এতে সৃষ্টি হয়েছে এই যানজটের। বুধবার ভোররাত থেকেই শুরু হয় এই অবস্থা। সকাল পর্যন্ত মহাসড়কের প্রায় 15 কিলোমিটার জুড়ে যানজট ছড়িয়ে পড়ে। যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা। তবে দুপুরের পর থেকে থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা যায়। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ। যে ভোগান্তিতে এই গাড়িওয়ালারা এখন বর্তমানে আছে শুধু এই একটা ব্রিজের কারণে। নাই কোনো পানি খাওয়ার জায়গা, যা রাস্তার ভিতরে গরমে না যা বসে থাকা। রাজশাহী থেকে সিরাজগঞ্জের পিছন সাইডে, ঠিক আছে, আপনার মোটামুটি 12 ঘন্টা একই জায়গায়। খুব কষ্ট হচ্ছে, আমরা ঢাকায় যাইতে পারতেছি না, খুব কষ্ট, খাইতে পারতেছি না, যাইতে পারতেছি না, ছেলের কান্না। এই ব্রিজটির পূর্ণাঙ্গ মেরামত এবং আপনার ব্রিজের পশ্চিম পাশ থেকে হাটিকুমরুল যে সমস্ত রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তার পূর্ণাঙ্গ মেরামত করা হলে যানজট সহনীয় পর্যায়ে থাকবে বলে আমরা মনে করি। করোনা ও ডেঙ্গুর মধ্যে এবার হানা দিয়েছে শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এই রোগে আক্রান্ত হলে প্রথমে 1-2 দিন জ্বর, এরপর শরীরে ফোসকা উঠতে শুরু করে। অন্যদিকে আবহাওয়াজনিত রোগেও বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। করোনার আতঙ্ক, এর মধ্যে হাসপাতালে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শত শত রোগী। এবার মরার ওপর খাড়ার ঘা হতে শুরু করেছে শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। প্রতিদিনই শতাধিক শিশু এ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে। এর বাইরেও ডেঙ্গু, ডায়রিয়া, জ্বর ও আবহাওয়াজনিত নানান রোগে আক্রান্তের হারও বেশি। আর ডেঙ্গু আক্রান্তের পর চিকিৎসা নিয়ে জ্বর কমলেও শিশুদের নতুন উপসর্গ দেখা দিচ্ছে। শরীরে র্যাশ উঠে ভরে গেছে। যখন ডাক্তার দেখাই তখন উনি দেখছে 104 ডিগ্রি জ্বর। বড়রা হইলে বলতে পারি মুখ দিয়ে কোনো সমস্যা, কিন্তু ও তো বলতে পারতেছে না। ও ভর্তি 15 দিন থেকে, এখনো প্রেশারটা লো আছে। মশার ওষুধ আসছিল বিদয়ই তো আমার বাচ্চাটা আক্রান্ত হয়েছে। মশার ঔষধ দিলে তো আর এরকম হয় না, একদিন দিলে 5 দিন দেয় না। ঠান্ডা 10-12 দিন হয়ে গেছে, পরে অনেক ওষুধ খাওয়াইছে, ঠান্ডা ভালো হয় না, এখানে নিয়ে আসছে, ডক্টর ভর্তি লিখে দিয়েছে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজে আক্রান্ত হলে প্রথমে 1-2 দিন জ্বর, এরপর শরীরে ফোসকা উঠতে শুরু করে। আর এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিশুদের প্রতি খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের। এটা সাধারণত কক্সেকি ভাইরাসের জন্য হয়, আর লেগে অ্যান্টারো ভাইরাস। এই মুহূর্তে বাচ্চাদেরকে বেশি রোদে না নেওয়াই ভালো। বাচ্চাদেরকে তরল খাবার খাওয়ানো, তাদেরকে তাদের কাপড় বা গাঢ় কাপড় না পরে পাতলা সুতির কাপড় পরানো উচিত। আর আপনার বাসাতে আপনার যাতে একটু শীতল থাকে সেই ব্যবস্থা করা উচিত। ঢাকা শিশু হাসপাতালের সব শয্যাই পূর্ণ। এতে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের সিট না পেয়ে ফিরতে হচ্ছে। প্রতিদিন 200-রও বেশি শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে যেই জড়িত আনা হবে আইনের আওতায়, চিহ্নিত অনেকে, আটক 43। জাতীয় নির্বাচনের আগে সাম্প্রদায়িক অপশক্তি নাশকতার চেষ্টা করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি বলল, সবই করছে সরকার, উদ্দেশ্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়া। এবং পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে 120 স্কুল শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেবে জাপান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।